টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকনুজ্জামান মনি। শ্রমিকের সংজ্ঞা কী, কাদের আমরা শ্রমিক বলবো, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে কিভাবে, শ্রমিক মালিকের সম্পর্কই বা হবে কিসের ভিত্তিতে, এসব কিছু নিয়ে কাজ করছে শ্রম সংস্কার কমিশন। আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার। আপনাকে স্বাগতম। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শ্রম আইন, তো আমরা শুনছি যে শ্রম আইন নিয়ে কাজ করছেন, তো শ্রম আইনে কি ধরনের সংস্কারের কথা আপনারা বলছেন? আপনাদের প্রস্তাবনা ঠিক কি ধরনের প্রস্তাবনা থাকছে? আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার শ্রম আইন সংশোধন কমিটি করেছিল নভেম্বরে, এবং শ্রম কমিশনও করেছে শ্রমিকের মঙ্গল নিশ্চিতের জন্য সুপারিশ করার জন্য। আর পাশাপাশি টিসিসি, যেটা কিনা ত্রিপক্ষীয় পরামর্শ প্রদানের কমিটি, সেই কমিটি এখন কাজ করছে, এবং আমরা সেই কমিটি থেকে 5ই আগস্ট পরবর্তী সময় যাতে করে বাংলাদেশের শ্রম আইনটা আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি যে পৌঁছাতে পারে, এবং শ্রমিকের অধিকার বাস্তবায়ন, বিশেষ করে ট্রেড ইউনিয়নের অধিকার যাতে আরো কার্যকরী হয়, সেই দাবিগুলোকে সামনে সুপারিশ হিসেবে সরকারকে দেওয়ার চেষ্টা করছি। এবং ত্রিপক্ষীয় যে কমিটি, সেখানে সেই আলাপ আলোচনাগুলো চলছে। শ্রমিকের সংজ্ঞা নিয়েও আমরা অনেক সময় অনেক বিভ্রান্তি দেখি। আমরা ঠিক কারা শ্রমিকের অন্তর্ভুক্ত, এই বিষয়টাও আমাদের অনেকের কাছে ক্লিয়ার না। আপনাদের এই সুপারিশে কাদের আপনারা শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করছেন? যে কোনো বেতন মজুরির ভিত্তিতে কাজ করে সেই শ্রমিক, এবং শ্রমিকের যেই সংজ্ঞা আমাদের আইনে আছে সেটাকে সম্প্রসারণ করার জন্য, এবং সেটার পরিধি বৃদ্ধি করার জন্য, এবং সকলকে এটার মধ্যে আনা, এবং শ্রমিকদের যে সুবিধা, সেই সুবিধা যাতে তারা পায় সেটার বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। আসলে টিসিসির ভূমিকা থাকে ক্যাবিনেটে যাওয়ার আগে পরামর্শ দেওয়া এবং সরকারকে সহায়তা করা, পরামর্শ দিয়ে সেই জায়গাটা আমরা করছি, এবং আমরা আশা করছি যে এই যে আমাদের মতামতগুলো আহ শ্রম আইন অধ্যাদেশ তৈরিতে একটা ভূমিকা রাখবে। আমরা এই সংজ্ঞা পরিবর্তনের ক্ষেত্রেও আমরা মতামত দিয়েছি। আপা, আমরা যদি জানতে চাই যে আপনারা তো এই সুপারিশ দেওয়ার আগে নিশ্চয়ই অংশীজনের সঙ্গে কথা বলেছেন, এই বিভিন্ন খাতের অংশীজনের সঙ্গে। তো তাদের কাছ থেকে আপনারা কি ধরনের অভিজ্ঞতা পেলেন? তাদের পূর্বের যে কর্মপরিবেশ, সেটা নিয়ে কি তারা সন্তুষ্ট ছিল, নাকি আসলে সেই জায়গাতে তাদেরও বেশ অসন্তুষ্টির জায়গা আছে? আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে যদি আচ্ছা, শেয়ার করতেন। এখানে তো আসলে দুইটা দিক থেকেই কাজটা হচ্ছে। একটা হচ্ছে ধরেন টিসিসিটাই মূলত এখন শ্রম আইনের অধ্যাদেশে সংশোধনী আনার কাজটা করছে, আর শ্রম কমিশন সার্বিকভাবে সকল বিষয় নিয়ে কাজ করছে। টিসিসির ক্ষেত্রে আসলে এখানে আপনারা হয়তো জানেন যে আইএলওর কিছু কনভেনশনে আমাদের কিছু দুর্বলতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠা, এবং আমাদের এই শ্রম খাত যাতে আরো অগ্রসর হয়, সে কারণেই কিন্তু সরকারের তরফ থেকে 5ই আগস্ট পরবর্তী সময় শ্রম আইন নতুন ভাবে অধ্যাদেশ করার জন্য তারা কমিটি করেছিল, এবং সেখান থেকে টিসিসির কাজটা এখন চলছে। তো সেখানে আপনি টিসিসির কথা বারবার বলছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে এই টিসিসি বলতে আপনারা আসলে কি বোঝাচ্ছেন? টিসিসি হচ্ছে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি। এখানে সরকার, মালিক এবং শ্রমিক এই ৩ পক্ষ মিলেই কমিটি হয়। বর্তমানে এখানে ৬০ জন সদস্য আছে। সরকার, মালিক এবং শ্রমিক পক্ষের ২০ জন ২০ জন করে। তো এখানেই আসলে আমাদের মতামতগুলো নিয়ে আমরা আলাপ করছি। যেটা কিনা ১০১ টা প্রস্তাবনা পূর্ববর্তী যে কমিটি করা হয়েছিল নভেম্বর মাসে, শ্রম আইন সংশোধন কমিটি, সেখান থেকেই আসলে মতামতগুলো এসছে। সেটা আমরা টিসিসিতে আলোচনা করছি। আর স্বাভাবিকভাবেই সরকার যেহেতু শ্রমিকের মঙ্গলের জন্য কমিশনও করেছেন, ফলে কিছু আলোচনা কমিশনে আসবে, কিন্তু কমিশনের প্রস্তাবনাটা হয়তো আমাদের আরো সময় লাগবে দিতে। কিন্তু টিসিসিতে আমরা এই আলাপগুলো করছি। ১০১ টা প্রস্তাবনা নিয়ে সেখানে কথা হচ্ছে। তো আমরা আমাদের মতামত দিচ্ছি। আসলে এটা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ মতামতটা আসলে আপনাকে বলা মুশকিল। কিন্তু আমরা আম আ অবশ্যই চাই যে এখানে একটা মানে আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি এতটুকু বলতে পারি যে শ্রমিকদের পর্যায় থেকে এতটুকু বলতে পারবো, একটা অভিন্ন আ শ্রম আইন চাই বাংলাদেশে। আমরা
মানে এখানে যাতে সকল শ্রমিকের মত প্রকাশের স্বাধীনতার যে সুযোগ, বিশেষ করে ট্রেড ইউনিয়নের সুযোগ, সেখানে যাতে ট্রেড ইউনিয়ন করা বা সংগঠন করা বা সংগঠন রেজিস্ট্রেশন করা, এখানে আমরা দেখি ব্যাপক মানে বাধা আছে। সেগুলো যাতে কমে আসে। রেজিস্ট্রেশন করতে হলে কোনো ইউনিয়নকে দেখা যায় যে 20% সদস্য করতে হয় কোনো একটা কারখানার বা প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে আরেকটু ভিন্ন রকম। কিন্তু এই শতকরা হারের কারণে আমাদের অনেক সময় মানে ইউনিয়ন করা কঠিন হয়ে যায় এবং এই শতকরা 20 জন যে কারা সেটা জানতেও আমাদের মালিকদের কাছে শরণাপন্ন হতে হয়। এবং এখানে অনেক রকম আইনের যে এই ফাঁক-ফোকর আছে সেগুলোর মধ্য দিয়ে আসলে শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতাটা বাধাগ্রস্ত হয়। সেজন্য আমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা ট্রেড ইউনিয়ন যাতে শ্রমিকরা আরো তারা যাতে করতে পারে যথার্থভাবে, সেটার জন্য যাতে আইন প্রয়োগ করা হয় সেটার বিষয়ে বলেছি। আমরা বলেছি যে এখানে একটা জাতীয় মানে মানে আমরা এই কথাগুলো বলছি যে আসলে আমাদের একটা জাতীয় ন্যূনতম মজুরি কমিশনও থাকা প্রয়োজন। এই প্রসঙ্গগুলো উঠে আসছে। মাতৃত্বকালীন ছুটির কথা উঠে আসছে। এটা আগে ১১২ দিন ছিল। পরবর্তীতে বিগত সরকারের সময় এটা ১১২ হবে না ১২০ দিন হবে, সেইটা নিয়ে একটা আলোচনা চলছিল। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন থেকেই আসলে ৬ মাস মাতৃত্বকালীন ছুটির দাবি করে আসছিলাম আমরা। সেটার দাবিও আমরা এখানে তুলেছি। ত্রিপক্ষীয় একটি বৈঠক আপনাদের হচ্ছে, আলোচনা চলছে। তো এই আলোচনার মধ্যে আপনারা শ্রমিক এবং মালিক পক্ষের কথার মধ্যে ফারাক কেমন দেখেছেন? মানে চাওয়া এবং যেটা মালিক পক্ষের জায়গা থেকে সম্মতির জায়গার মধ্যে ফারাক কতটুকু? আচ্ছা, আমি তার আগে একটু আপনাকে মাতৃত্বকালীন ছুটি এবং যৌন নিপীড়ন নিয়ে একটু বলে নিতে চাই। যেমন মাতৃত্বকালীন ছুটি কিন্তু বাংলাদেশের সরকার এই চাকরি যারা করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানেও ৬ মাস আছে। আবার অনেক প্রতিষ্ঠানেই সেটা নাই। অথচ অর্থনীতিতে যারা ভূমিকা রাখছে সেই শ্রমজীবীদের আসলে তাদের শারীরিক অবস্থা, তাদের মজুরি সবকিছু মিলে তাদের যা অবস্থা থাকে সেখানে আসলে ৬ মাস মজুরি সহ যে তাদের ছুটিটা এটা অত্যন্ত জরুরি এবং শ্রমজীবী মানুষ নারীরা বিশেষভাবে প্রজাতি রক্ষার কাজ করেন এবং দক্ষ শ্রমিক পরবর্তী জন্মদান করার কাজটাও কিন্তু নারীরাই করেন। ফলে ৬ মাস ছুটির দাবিটা আমাদের অনেক দিনের পুরনো। সেটা আমরা করছি। আরেকটা দাবি আমরা অনেকদিন থেকে করছি। আপনি জানেন যে ২০০৯ সালে হাইকোর্ট থেকে একটা রায় হয়েছিল যে সকল প্রতিষ্ঠানে, কলে-কারখানায়, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র আ আম যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা করতে হবে, অভিযোগ সেল করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে নারীরা নিরাপদে কাজ করতে পারে। সেই দাবিটা আইএলও থেকেও ছিল। আইএলও থেকেও তাদের 190 কনভেনশনে এই বিষয়টা এসছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলছি। তো আমরা আশাবাদী যে হয়তো আমাদের অনেক দাবি যেগুলো দীর্ঘদিন থেকে আমরা করে আসছিলাম শ্রমিক পক্ষ থেকে এবং এখন একটা নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করছি যে হয়তো এখানে ৩ পক্ষই আমরা অনেকগুলো বিষয় নিয়ে একমত হতে পারবো। বাকিটা আসলে আমাদের পরবর্তী সিদ্ধান্তের পরে বোঝা যাবে। আমরা চাই যে আসলে আমরা শ্রমিকের স্বার্থ যেটা শিল্পের স্বার্থের সাথেও যুক্ত সেটা যাতে বাস্তবায়ন হয় এই আইনের মধ্য দিয়ে। আপা আপনি আমাদের মধ্যে একাধারে শঙ্কা আছে, সন্দেহ আছে, কিন্তু আমরা আশা করছি এর কারণ হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা বিগত ১৫ বছর থেকে ভিন্ন। সেই জায়গা থেকেই আমাদের আশার জায়গাটা আগের চেয়ে বেশি। একাধারে শ্রমিক নেত্রী, অন্যদিকে আপনি কমিশন মেম্বার। আপনার আসার জায়গাটা আমি সেখান থেকে আসলে বুঝতে চাই। আসলে কমিশন সদস্য হওয়াটা তো এটা আমরা মনে করি এটা একটা আমাদের সৌভাগ্য। আমরা শ্রমিকের বাংলাদেশের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে শ্রমিকদের অধিকার এবং শিল্প স্বার্থ বিবেচনার জন্য কাজ করার সুযোগ আমাদের হয়েছে এবং সরকার সেই সুযোগ আমাদের দিয়েছে। কিন্তু এখানে আসলে আপনি যেটা বলছিলেন যে মানে আ আ মানে শ্রমিক সংগঠক হিসেবেও যে ভূমিকা, শ্রমিক সংগঠক হিসেবেও আমি মনে করি যে শুধু আমি যে সেক্টরে কাজ করি সেটা না। শ্রম কমিশনের সদস্য হিসেবে সারা বাংলাদেশের যে ৭.৫ কোটি প্রায় শ্রম শক্তি আছে তাদের অধিকার বাস্তবায়নের জন্য বা তাদের সুরক্ষার জন্য বা তাদের মঙ্গলের জন্য আরো কি উদ্যোগ সরকার নিতে পারে সেই বিষয়ে আমরা মনে করি যে আমরা সেখানেও ৩ পক্ষ, সেখানেও মালিক পক্ষ আছেন, সরকার আছেন, গবেষক আছেন, শিক্ষক আছেন। আমরা আশা করছি যে সেখান থেকেও আমরা কিছু ইতিবাচক প্রস্তাবনা সরকারকে দিতে পারবো। আবার এখানে আমাদের মতপার্থক্য হতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এখানে একমত হয়ে এই সর্বোচ্চ শ্রমিকের মঙ্গল এবং শিল্প স্বার্থ যেহেতু দুটো পাশাপাশি যুক্ত, সে জায়গায় যাতে আমরা একটা সুপারিশ করতে পারি। সেটা হয়তো আমাদের এই শ্রম আইনের অধ্যাদেশের যে কাজ জিসিসির মধ্য দিয়ে চলছে সেখানেও একটা চলবে। আবার
আমরা কমিশনে হয়তো আরো বড় পরিসরে আমরা কথা বলবো। আপা, আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি কমিশনে আছেন, আপনার কাছে অসংখ্য তথ্য, আমরা জানি যে আপনারা নিশ্চয়ই অসংখ্য তথ্য পান। সেখান থেকে আমরা বারবার দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে পোশাক শিল্প, এবং আমরা বেশ কিছুদিন আগে খেয়াল করেছি যে ঔষধ শিল্পেও একটা আন্দোলনের ধাক্কা লেগেছিল। তো এই সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের কোনো পূর্ব প্রস্তুতি আছে কিনা, বা শ্রমিকদের সঙ্গে বসে এই বিষয়গুলো মীমাংসা করার কোনো প্রস্তুতি আছে কিনা? আগে একটা প্রশ্ন করছিলেন, আমরা আসলে শ্রম কমিশন থেকে বহু আমাদের অংশীজনদের সাথে বসেছি, বহু শ্রমিক সংগঠনের সাথে, প্রায় 2 শতাধিক গ্রুপের সাথে আমরা বসেছি। আমাদের বহু মিটিং হয়েছে। এবং আপনি যেই বলছিলেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিকরা আন্দোলন করেছে, আমরা চেষ্টা করেছি, শ্রম কমিশনটা যেহেতু সারা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশকে নিয়ে এই কাজটা করছে, তো সেই জায়গা থেকে অংশীজনদের মতামতটা সংগ্রহ করা। আর 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হয়েছে যে নতুন বাংলাদেশে একটা ভয়মুক্ত পরিবেশ এ সংগঠন করা, তাদের মত প্রকাশের জায়গাগুলো তৈরি হয়, এই জায়গা থেকেই কিন্তু আপনি সেটা গার্মেন্টসেই বলেন, সেটা কোনো ওষুধ কোম্পানিতেই বলেন, বা যেখানেই বলেন, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও বলেন, যেভাবে দাবি উঠছিল সেই সময়, সেটার সাথে কিন্তু একটা নতুন আকাঙ্ক্ষাকে নিয়েই সেই দাবিগুলো উঠেছিল। এবং গার্মেন্টস এর ক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে পারবো, অনেক কারখানায় বেতন দেওয়া হয় নাই, সময় মতো বেতন দেওয়া হয় নাই, কারখানা বন্ধ হয়েছে, এবং অনেক মালিকরা বিগত সরকারের অংশীদার ছিলেন। তারাও নানাভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও 18 দফা হয়েছিল সেই সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। 5ই আগস্টের পরই গার্মেন্টস সেক্টরে 18 দফা হয়েছিল, এবং সেই 18 দফার মধ্য দিয়ে শ্রমিকদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল বৃদ্ধি পেয়েছে, এবং আপনি জানেন যে ইনক্রিমেন্টও আগে 5% ছিল, সেটা 9% হয়েছে। মজুরি মূল্যায়নের কাজ চলছে। তো আমরা আশাবাদী এখনো, কিন্তু আমরা মনে করি যে আসলে আমরা হয়তো নীতিগত জায়গায় আমরা অনেক সংলাপের মধ্যে যাচ্ছি, সরকার, মালিক সকলের সাথে, অংশীজনদের সাথে, কিন্তু এর পাশাপাশি আন্দোলনটাও জরুরি। কিন্তু এক দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনি জানেন যে সালমান এফ রহমানের বেক্সিমকো মানে লে অফের মধ্যে গেছে, বিভিন্ন কারখানা বন্ধ হয়েছে। যারা বিগত সরকারের সময় ছিল, তারা নানাভাবে গুজব ছড়িয়ে শ্রমিকদের 18 দফা দাবি, যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে, সেটাকেও ভিন্ন খাতে প্রভাবিত করা, যাতে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হয়, তারা একটা অস্থিরতার মধ্যে পড়ে যায়, সেই চেষ্টাও কিন্তু আমরা দেখেছি। তো আমার মনে হয় যে এই সময়টাকে আপনি যেটা বলছেন যে সরকার কতটুকু পারছে, আমরা আশাবাদী, কিন্তু এটাও বুঝতে হবে যে আমরা একটা নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি। এবং এখানে সরকারও খুব অন্তর্বর্তীকালীন সরকার, তারা সামনে নির্বাচন নিশ্চয়ই হবে, তার আগ পর্যন্ত কিছু সংস্কার করাই তাদের কাজ, এবং এটা খুবই স্বল্প সময়। তো ফলে এই স্বল্প সময়ের মধ্যে অনেক কিছুই হয়ে যাবে রাতারাতি। এটা হয়তো আমাদের একটু অতি আকাঙ্ক্ষা হবে, কিন্তু আমরা আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এসছেন, এই কয়েক মাসের মধ্যে এটা সামাল দেওয়া খুব সহজ না, কিন্তু আমরা এখনো ওই আশাটা করি যে এখানে আসলে শ্রমিক স্বার্থে, এবং বাংলাদেশের অর্থনীতি যেহেতু অনেক রপ্তানিমুখী খাতের সাথে যুক্ত, এবং আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমাদের আন্তর্জাতিক বাজারের সম্পর্ক আছে। ফলে আমাদের শ্রম আইনটা এমন হওয়া উচিত যাতে করে আমরা অর্থনীতিতেও এগিয়ে আছি বলছি, সেই জায়গা থেকেও আমাদের যাতে একটা মানদণ্ডটা এমন হয় যাতে করে শ্রমিকের অধিকারটাও বাস্তবায়ন হয়, এবং আমরা একটা অর্থনৈতিক ভাবেও আমরা স্বাবলম্বী হতে পারি, সেই জায়গাটাই আমরা মনোযোগ দিতে চাচ্ছি। আমরা আশা করছি, আপনি হয়তো জানেন যে টিসিসির মিটিং হচ্ছে, কালকেও একটি মিটিং হবে। আমাদের শ্রম কমিশনও আমরা মানে আমাদের অন্য অনেক কাজ, কমিশনের সম্মানিত সদস্যরা, আমাদের প্রধান কমিশনের সুলতান উদ্দিন আহমেদ, এবং টিসিসির আমাদের প্রধান উপদেষ্টা আছেন, আমাদের সচিব আছেন, ওনারা প্রত্যেকেই চেষ্টা করছে, সব শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মালিক পক্ষ থেকে, সরকার পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে যাতে নারী পুরুষ উভয় শ্রমিকের বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হয়, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগ তাদের হয়, এবং তাদের অধিকারও যেন কোনোভাবেই কাটেল না হয়, কোনোভাবেই যাতে সংগঠন করার অধিকারটা নষ্ট না হয়, এবং বাংলাদেশের শ্রম শক্তির অর্ধেকেরও বেশি হচ্ছে নারী, ফলে সেই নারীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। আপা, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে